25টি বোয়িং এর বিমান কেনার কারণে কি শুল্ক কমিয়ে আনলো বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র। কেননা বর্তমান সময়ে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র তাদের শুল্ক কমিয়ে 20% নিয়ে এসেছে। এর পূর্বে বাংলাদেশের উপর প্রায় 35% মতো বিশাল একটি শুল্ক আরোপ করা হয়েছিল এবং বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশগুলোর উপর একটা বড় শুল্ক ছিল। কিন্তু এই অঞ্চলের তুলনামূলক অন্যান্য দেশের কাছ থেকে যদি আমরা শুল্কের পরিমাণ হিসাব করি তাহলে দেখতে পাবো বাংলাদেশের শুল্কের পরিমাণটাই সবচেয়ে বেশির দিকেই ছিল মিয়ানমারের পরপর। এরপর দেখা যাচ্ছে যে বাংলাদেশ বর্তমান সময়ে এই শুল্ককে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে আমরা বর্তমানে বোঝার চেষ্টা করব। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের একটা বড় কারণ ছিল হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে অন্যান্য দেশের যে ট্রেড গ্যাপ রয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র অন্যান্য দেশ থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করলেও বা বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য আমদানি করলেও অন্যান্য দেশ সেই দেশগুলো আসলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেমন পরিমাণ পণ্য আমদানি করতো না। আর এই গ্যাপটিকেই ডোনাল্ড ট্রাম্প একটি বৈষম্য হিসেবে দেখতেন। আর এ কারণে মূলত তিনি সকল দেশকে প্রেসার ছিলেন যে এই দেশগুলোর বিভিন্ন পরিমাণ শুল্ক যুক্তরাষ্ট্রের উপর আরোপ করে রেখেছে। এই কারণে মূলত যুক্তরাষ্ট্রের পণ্যে এই দেশগুলো মার্কেট আসতে পারতেছে না, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পণ্যগুলো এই দেশগুলোতে যুক্তরাষ্ট্র চাইলে রপ্তানি করতে পারতেছে না, কারণ এই দেশগুলো যুক্তরাষ্ট্রের পণ্যের উপর একটা বড় পরিমাণ 100%, 50%, এমনকি 200% পরিমাণ ট্যারিফ আরোপ করে রেখেছে। কিন্তু বাংলাদেশ বর্তমান সময়ে এই গ্যাপটাকে কমিয়ে আনার জন্য বোয়িং এর যে যাত্রীবাহী বিমান রয়েছে এই বিমানকে অর্ডার করেছে প্রায় 25টি আকারে। 25টি বোয়িং এর বিশাল পরিমাণ বিমান ক্রয় করার কারণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রকে মূলত দিতে হবে প্রায় $6 বিলিয়ন বা এর কাছাকাছি একটা পরিমাণ অর্থ, বিশাল পরিমাণ অর্থ, যে জিনিসটি যুক্তরাষ্ট্রকে দিতে হবে। যুক্তরাষ্ট্রের মূল সমস্যা ছিল বাংলাদেশের সাথে বা যেকোনো দেশের সাথে তাদের ট্রেড গ্যাপ। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য যদি বর্তমান সময়ে আপনি তুলনা করেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে রপ্তানি করে প্রায় $10 বিলিয়ন বা তার আশেপাশে। এটি 10 থেকে $9 বিলিয়ন বা হচ্ছে $11 বিলিয়ন মতো ওঠানামা করতেছে 2023 সাল থেকে। তাই বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের সাথে আবার বাংলাদেশের যে বাণিজ্য গ্যাপ রয় তা হচ্ছে প্রায় $6 বিলিয়ন থেকে $7 বিলিয়ন, অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করে 3 থেকে $3.5 বিলিয়ন কাছাকাছি। এ থেকে বোঝা যাচ্ছে বর্তমান সময় 6 থেকে 6.5 বা $7 বিলিয়ন কাছাকাছি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য গ্যাপ রয়েছে। অর্থাৎ বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরো $6 বিলিয়ন মতো পণ্য আমদানি করে ফেললেই এই ধরনের যে বাণিজ্য গ্যাপ রয়েছে তা একবারে কমে আসবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রায় $10 বিলিয়ন রপ্তানি করবে, একই সাথে বাংলাদেশের যুক্তরাষ্ট্রে প্রায় $10 বিলিয়ন রপ্তানি করতেছে। বৈষম্যটি মোটামুটি একদম শেষ হয়ে যাচ্ছে। এ কারণে মূলত বোয়িং এর 25টি বিমান আর কি, যাত্রীবাহী বিমান, যুদ্ধ বিমান নয়, যাত্রীবাহী বিমান আসলে বর্তমান সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে ক্রয় করার একটা অফিসিয়াল প্রস্তাব বা ফর্মালি প্রস্তাব দিয়ে ফেলেছে। এর মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে 25টি বোয়িং এর বিমান, বিভিন্ন ধরনের ড্রিমলাইনার 2টি মডেল ক্রয় করতে যাচ্ছে। এ থেকে বাংলাদেশের আসলে নতুন যে হযরত শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল বা থার্ড টার্মিনাল নতুন করে জাপানের মাধ্যমে কনস্ট্রাকশন হয়ে বর্তমান সময়ে একদম রানিং অবস্থায় চলে আসতে যাচ্ছে। এই টার্মিনালে বিভিন্ন ধরনের বিমান ওঠানামা করার জন্য বাংলাদেশে আরো বেশি যাত্রীবাহী বিমানের প্রয়োজন ছিল, যা ইতিমধ্যে বাংলাদেশ ফ্রান্সের কাছ থেকে ক্রয় করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। যে ফ্রান্সের ইয়ারবাস বা হচ্ছে ইউরোপের যে ইয়ারবাস কোম্পানি আছে যারা বর্তমান সময় বোয়িং এর থেকে ভালো পরিমাণ এবং সবচেয়ে সেফেস্ট বিমান উৎপাদন করে, এই বিমান ক্রয় করার কথা ছিল। কিন্তু বাংলাদেশের যে 15টি এয়ারবাস ক্রয় করার কথা ছিল এটিকে বাংলাদেশ বর্তমান সময়ে ট্রাম্পের সাথে যে শুল্কের ঝামেলা চলতেছিল বা দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বে ব্যবহার করছে। অর্থাৎ বর্তমান সময় কূটনৈতিক একটা চাল চালার মাধ্যমে বাংলাদেশের যেহেতু বিমান ক্রয় করতে হইতোই প্রায় 15টির মতো বোয়িং এর এয়ারক্রাফট বা হচ্ছে এয়ারবাসের এয়ারক্রাফট ক্রয় করতে হতো, হয় ইউরোপ থেকে ক্রয় করতে হতো নয়তো আমেরিকা থেকে। তাই বর্তমান সময়ে 15টির জায়গায় বাংলাদেশ 25টি ক্রয় করার মাধ্যমে আরো এক ধাপ অগ্রসর হয়েছে। এতে করে বাংলাদেশের বিমান বিভিন্ন দেশে আরো বেশি পরিমাণ বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের যেহেতু শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রমজীবী ভাইরা যেহেতু বুদ্ধিজীবী থেকে শ্রমজীবী ভাইরা যেহেতু বিভিন্ন দেশে কর্মসংস্থান অবস্থায় রয়েছে, তাই এই দেশগুলোতে বাংলাদেশ তাদের বা বাংলাদেশ বিমান সিভিল এভিয়েশন তাদের ফ্লাইট পরিচালনা করতে পারবে আরো বিপুল পরিমাণে। এতে করে বাংলাদেশের অর্থ আরো বেশি সাশ্রয় হবে। অর্থাৎ বোয়িং এর যুদ্ধ বিমান ক্রয় করার মাধ্যমে বাংলাদেশের তেমন বড় কোনো লস নাই। এগুলোর মাধ্যমে বাংলাদেশ বিমান যদি ব্যবসা করতে পারে, বাংলাদেশ সিভিল এভিয়েশন যদি ব্যবসা করতে পারে, তাহলে বাংলাদেশের মাধ্যমে আরো ভালো পরিমাণে সেবা দিতে পারবে এবং বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে পারবে ভবিষ্যতে। তো এটির মাধ্যমে একই দিক থেকে যেমন বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে শুল্ক দ্বন্দ্ব ছিল 35%, সেটি 20% নেমে এসেছে। একই সাথে বাংলাদেশের যে বিমান সংকট ছিল, যেটি বাংলাদেশকে ভবিষ্যতে ক্রয় করতে হইতোই, সেই সংকটটা পুরোনায় মোটামুটি একদম একটা সলভ পর্যায়ে চলে আসলো। অর্থাৎ এই যে বেটটা বাংলাদেশ নিয়েছে বা এই যে রিস্কটা বাংলাদেশ নিয়েছে 25টি বিমান ক্রয় করা $6 বিলিয়ন দিয়ে, তা মূলত বাংলাদেশকে দুই দিক থেকে লাভবান করতেছে। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক কমিয়ে আনার ক্ষেত্রে, একই সাথে বাংলাদেশের বিমান সংকট বা যাত্রীবাহী বিমান সংকট কমিয়ে আনতে সাহায্য করতেছে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কূটনৈতিকভাবে এই চালটি বাংলাদেশের জন্য কেমন ছিল এবং বাংলাদেশের এই কাজটি করা উচিত হয়েছে কিনা। আর কোন বিষয়ে জানতে চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনায়, ইনশাআল্লাহ। বাই।